তাহলে 4টা প্রশ্ন আমরা দিয়ে দিয়েছি। আবার এটার জন্য আমরা কিন্তু বেশিক্ষণ সময় দিব না, এটার জন্য আমরা 1 মিনিট টাইম দিলাম। 1 মিনিটের মধ্যে এই 4টা প্রশ্নের সমাধান লিখে পাঠাইতে হবে। আকাঙ্ক্ষিনী শব্দের শুদ্ধ বানান লিখো। এটা আমরা ক্লাসের মাধ্যমে কি করব, এই বানানটা কেন ভুল সেটার ব্যাখ্যা দিব, এবং ব্যাখ্যা দিব এমন করে যেন এই শব্দটার উৎপত্তি কোথা থেকে সৃষ্টি হয়েছে সেটারও আমরা ব্যাখ্যা দিয়ে দেব। তাহলে আমরা দুইটা জিনিস আপনারা শিখতে পাচ্ছেন। এক নাম্বার হচ্ছে আপনারা প্রথমত এই বানানগুলো ভুল কেন সেটার ব্যাখ্যা দিব, এবং শব্দটা কোথা থেকে সৃষ্টি হয়েছে সেটার আমরা আলোচনা করব। তাহলে ভুল হলে কোনো সমস্যা নেই, যেহেতু আপনি ক্লাসটি করবেন, ক্লাসের মাধ্যমে আপনি এমন চমৎকার ব্যাখ্যা দিয়ে দেখানো হবে, আশা করি এই ব্যাখ্যা আপনি জীবনে কখনো কোথাও শুনেননি। 4টা শব্দের বানান প্রথমে লিখে পাঠান যে এদের শুদ্ধ রূপ কোনটি। যদি আপনি না পারেন কোনো সমস্যা নেই, আমরা এই বানানগুলোর ব্যাখ্যা, এদের উৎপত্তি কোথা থেকে সৃষ্টি হয়েছে, এদের বানানটার শুদ্ধ রূপ কেন এরকম হবে, কেন আপনি মুখস্থ করবেন। এই বানানগুলো কি মুখস্থ করে করে পড়া হয়? আসলে বানান কি মুখস্থ করে বানানটা আসলে কি ভালো লাগে? অবশ্যই ভালো লাগে না, কারণ আপনি আজকে যে ব্যাখ্যা শুনবেন এগুলো বারে বারে পরীক্ষায় আসে, যে কোনো পরীক্ষায়। এসএসসি পরীক্ষার্থী যারা আছে তাদের জন্য আসে, বিসিএস পরীক্ষার্থী যারা আছে তাদের জন্য আসে। তাহলে টাইম শেষ, এখন আমরা ব্যাখ্যায় যাব। আসলে এই বানানগুলো কেন ভুল হয়েছে এটার আগে আমি বলি যে বানানগুলো বেশিরভাগই ভুল হয়েছে। কেন ভুল হলো এর কারণটা আমি আগে ব্যাখ্যা দিই, তাহলে আপনারা ক্লিয়ার বুঝতে পাবেন যে এগুলোর একটা সহজ কৌশল জানলে এই বানানগুলো একটাও ভুল হইতো না। কৌশলটা কি? যেমন প্রথমে আমরা আকাঙ্ক্ষিনী শব্দটা দেখি। দেখেন আকাঙ্ক্ষিনী, আকাঙ্ক্ষিনী এই শব্দটা নিয়ে বিশ্লেষণ দেই। এই শব্দটা আপনি ভুল করেন কেন? কারণ এই শব্দটার মূল শব্দ কি? এই মূল শব্দটা হচ্ছে আকাঙ্ক্ষা, কিন্তু এই বানানটা ভুল। এটা শুদ্ধ রূপ কি হবে? আকাঙ্ক্ষা। আপনি এটা তো সরাসরি মুখস্থ করলে আর আপনি পাবেন না, জীবনেও আপনি বাংলা ব্যাকরণ শিখতে পারবেন না যে মুখস্থ করে করে আপনি পড়েন। এই জন্য বানান ধরলে আপনি পারেন না। আর বিসিএস থেকে শুরু করে এমন কোনো পরীক্ষা নেই যে শুদ্ধিকরণ থেকে প্রশ্ন আসে না। তাহলে কেন আপনার ভুল হয় এগুলো? কারণটা হচ্ছে আপনি মুখস্থ করে করে পড়েন। এবার দেখি আমরা ব্যাখ্যায় আসি। আকাঙ্ক্ষা শব্দটা আপনি আগে চিন্তা করেন, আকাঙ্ক্ষা বানানটা এটা কি রাইট না এই বানানটা ভুল? তাহলে এটা শুদ্ধ রূপ কি হবে? এটা শুদ্ধ রূপ হবে আকাঙ্ক্ষার, এই যে দেখেন আ কাং ও যুতক্ষ বা ক্ষীয় আকা। কারণ আমাকে প্রশ্ন করতে পারে যে স্যার আপনি তো মুখস্থ করে করে শেখাচ্ছেন, এই যে অনুস্বরের জায়গায় আপনি ও লিখছেন আর এই খ জায়গায় এই খ, কিন্তু আসলে কি কোনো রুলস আছে যে এখানে কেন এটা উ হয়েছে আর কেন এই খটা পরিবর্তিত হয়ে এখানে যুতক্ষ বা ক্ষীয় হয়েছে? অবশ্যই এটা অবশ্যই একটা ব্যাখ্যা আছে, যে ব্যাখ্যাটার মাধ্যমে আপনাকে শেখানো হবে যে অনুস্বরটা কেন এখানে উ হয়েছে এবং এই খটা কেন এখানে যুতক্ষ হয়েছে। দেখুন আপনি ছোটবেলার এই পড়াটা পড়েননি, ক খ গ ঘ এবং উ, এই পড়ার ব্যাখ্যা আছে এই যে ক খ গ ঘ, এই যে 4টা বর্ণ আছে ক খ গ ঘ, এই 4টা বর্ণ কিন্তু উ এর সাথে যুক্ত হয়। কেমন? ধরেন অঙ্ক বানানটা দেওয়া হলো অঙ্ক, তাহলে এখানে কিন্তু অনুস্বর হবে না। কেন অনুস্বর হবে না? কারণ অঙ্ক বানানে কি আছে? ক আছে। আমরা জানি ক কার সাথে যুক্ত হয়? ক যুক্ত হয় উর সাথে, এই কারণে অঙ্ক বানানটা হবে উমেয় ক। তাহলে এখন আমরা বুঝতে পেরেছি যে ক খ গ ঘ এরা কার সাথে যুক্ত হয়? অনুস্বরের সাথে না, উর সাথে যুক্ত হয়, এই জন্য এখানে উমেয় ক হবে। তাহলে বলেন আকাঙ্ক্ষা বানানে কি? এখানে খ আছে না, বলেন তো খ বর্গের শেষ বর্ণ কি? ক খ গ ঘ, সবাই জানেন ক খ গ শেষ বর্ণ হচ্ছে উ, তাহলে এখানে উ হবে। তাহলে আপনি কিন্তু এখন যে কোনো বানান যদি আসে যে এই গঙ্গা বানানে এখানে অনুস্বর রাখা যাবে কি যাবে না, এখন যে কেউ বলবে যে না স্যার এটা যাবে না, এখানে গ আছে, গ বর্গের শেষ বর্ণ উ, এই কারণে গঙ্গা বানান উ। দেখেন কত একটা সহজ কৌশল ছিল, কিন্তু আপনি কি করছেন? মুখস্থ করছেন। মুখস্থ করলে এই কারণে এটা মনে থাকে না। তাহলে হয়ে গেল। তাহলে আকাঙ্ক্ষা বানানটা আমরা বুঝতে পারলাম যে এখানে উ হবে, কিন্তু এই খটা চেঞ্জ হলো কেন? মনে রাখবেন এই আকাঙ্ক্ষা শব্দটা হচ্ছে তৎসম শব্দ। কি শব্দ? তৎসম শব্দ। তৎসম শব্দে এই খ ব্যবহৃত না হয়ে যুতক খ ব্যবহার হয়। যেমন আপনাকে বলি, যেমন খিদে, খিদেতে এই খ হয়, কিন্তু ক্ষুধা বানানে কি হয়? ক্ষুধা বানানে এই খ হয়। তাহলে ক্ষুধা বানান তৎসম শব্দ, তার মানে আপনি যুতক্ষ দেখে বলতে পাবেন যে এই শব্দটা একটা তৎসম শব্দ। তাহলে পড়াশোনা যদি বুঝে বুঝে পড়েন, পড়াশোনা এত মজার এটা চিন্তা করারও বাইরে। কিন্তু পড়াশোনাকে আমরা এমন করে পড়াশোনা করি একবারে জঘন্যতম পড়াশোনা, এই কারণে জ্ঞান অনেক কমে গেছে আমাদের। কেন? যদি মুখস্থ করে পড়ি। তাহলে আমরা আকাঙ্ক্ষা শব্দের ব্যাখ্যা আমরা দিয়ে দিয়েছি। তাহলে আকাঙ্ক্ষা শব্দটা আমরা কি দিয়ে দিলাম? ব্যাখ্যা দিয়ে দিলাম। তাহলে এবার দেখেন আকাঙ্ক্ষা শব্দের আপনি ব্যাখ্যা পেয়ে গেছেন। তাহলে আ কা, এখানে অনুস্বর হবে না, হবে উ আর যুতক্ষ এক। তাহলে যে কাউকে এখন যদি আমি বলি যে আকাঙ্ক্ষা শব্দের ব্যাখ্যা কি হবে, চমৎকার ভাবে বলবে যে ক খ গ ঘ উ, অর্থাৎ ক খ গ ঘ এর সাথে কি হবে? অনুসরণ না হয় উম হবে, আর এই খটা না হয় কি হবে? তাহলে আমরা আকাঙ্ক্ষা বানানটা এরকম ছিল, এরকম আপনাকে দিবে। আকাঙ্ক্ষা বানানটা এইভাবে দিবে, আপনি শুদ্ধ করে লিখ। তাহলে কি? তাহলে আপনি এখন পারবেন। এখন এরপরে আমরা এই আকাঙ্ক্ষা থেকে কিন্তু আকাঙ্ক্ষী সৃষ্টি হয়েছে। আকাঙ্ক্ষা থেকে, তাহলে দেখ আকাঙ্ক্ষা থেকে আকাঙ্ক্ষী, তাহলে মূল শব্দটা আমাদের ভুল ছিল, এরকম দেওয়া থাকবে পরীক্ষায়, আপনাকে সঠিক করে লিখতে হবে এইটা। এবার দেখেন আকাঙ্ক্ষা থেকে যে আকাঙ্ক্ষী হইলো, মনে রাখবেন এটা একটা বিশেষ্য পদ। কি পদ? বিশেষ্য পদ। বিশেষ্য পদের সাথে যদি আপনি দীহিকার যুক্ত করেন তাহলে এটা হয়ে যায় বিশেষ্য। তাহলে দেখেন কি চমৎকার আপনি ব্যাখ্যা পাইলেন। তার মানে কোন শব্দকে দীহিকার বানাইলে, একটা বিশেষ্য পদকে দীহিকার বানিয়ে কি করতে পারি? আমরা বিশেষণ বানাইতে পারি। তাহলে দেখেন এই কথা কি একটার ক্ষেত্রে না, আপনি যে কোনো, যেমন দোষের এটা হচ্ছে একটা বিশেষ্য পদ, একে যদি বিশেষণ বানান তাহলে আপনি
আপনি দোষী করেন তাহলে এটা বিশেষণ হয়ে যাবে। তাহলে দেখেন কত চমৎকার একটা ব্যাখ্যা। তারপর আপনি দেখেন অহংকার, অহংকার একটা কি, অহংকার একটা বিশেষ্য পদ, কিন্তু এর সাথে যদি আপনি কি করেন, এর সাথে যদি আপনি দিহিকার করেন তাহলে হয়ে যাবে বিশেষণ পদ। তাহলে দেখেন এই যে আপনি দিহিকার যখন করতেছেন একটা শব্দকে, একটা বিশেষ্য পদকে যদি আমরা দিহিকার করি তাহলে এটা বিশেষণ হয়ে যায়। এটার অর্থ কেমন হয়ে যায় জানেন? আকাঙ্ক্ষা আর আকাঙ্ক্ষী যখন বিশেষণ হয়ে যায় তখন এটা আছে যার হবে, অর্থাৎ আকাঙ্ক্ষা আছে যার। বুঝতে পারছেন? তাহলে দোষ দোষী, দোষী মানে দোষ আছে যার। অহংকার অহংকারী, অহংকারী মানে কি অহংকার আছে যার, তার মানে হাবাচক একটা অর্থ দেয়, হাবাচক। তাহলে আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষা আছে যার, দোষ দোষী। তাহলে কি কি শিখলাম আমরা? আমরা দুইটা জিনিস, চমৎকার জিনিস শিখলাম। একটা হচ্ছে বিশেষ শব্দকে বিশেষণ বানানোর একটা চমৎকার কৌশল শিখে ফেলছি, সেটা হচ্ছে দিহিকার যদি আমরা বানিয়ে ফেলি সেটা বিশেষণ পদ হয়। পরীক্ষায় আসবে আকাঙ্ক্ষার শব্দের বিশেষণ রূপ কোনটি, তাহলে এটা কি আমাদের ইন্টারমিডিয়েট পরীক্ষাও লাগে প্লাস বিশেষ পরীক্ষাও লাগে। তাহলে আপনি জানেন আকাঙ্ক্ষার বিশেষণ রূপ কি, যে দিহিকার যুক্ত করলে যে বিশেষণ হয়ে যাবে, আপনি এটা জানেন না। তাহলে আপনি মুখস্থ করছেন, মুখস্থ জিনিস হবে না। এখন যে কোনো আপনাকে এখন বলি জ্ঞান, জ্ঞান এর এটা বিশেষ্য পদ, এর বিশেষণ কি হবে? এখন যে কেউ পারবেন, এখন এটা লিখে পাঠান তো, জ্ঞানের বিশেষণ কি হবে? তাহলে কি যুক্ত করলে এটা বিশেষণ হয়ে যাবে? আশা করি সবাই পাবেন। তার মানে একটা বিশেষ্য পদকে বিশেষণ বানানোর কৌশল হচ্ছে কি, দিহিকার করলে সেটা বিশেষণ হবে। তাহলে ইন্টারমিডিয়েটে আছে যে পদ নির্ণয় করো, 5 মার্ক আছে, সেই 5 মার্ক আমি কি করেন? মুখস্থ করেন। এই কারণে পারেন না। এই যে চমৎকার কৌশল ভাবে যদি শিখেন তাহলে বিশেষণ কিভাবে বের করবেন, বিশেষ্য কিভাবে বের করবেন, চমৎকার ভাবে আপনি বের করতে পারবেন। এখন দেখেন, এখন কিন্তু আমার বানানটা কি ছিল? আমাদের বানানটা ছিল আমাদের আকাঙ্ক্ষিনী, আকাঙ্ক্ষিনী। আকাঙ্ক্ষিনী এর শুদ্ধ রূপ কি? এখন দেখেন আকাঙ্ক্ষিনীর শুদ্ধ রূপ কি হবে? তাহলে আমরা বানানটা আগে লিখি, আ কা, অনুসরের জায়গায় কি হবে? অনুসরের জায়গায় হবে আমাদের উম, আর এই খটা কি হয়ে যাবে? যুতক হবে। এটা আমরা শিখে ফেলছি দশম শব্দ। এখন দেখেন এর সাথে নি আছে, আছে কিনা? এটা মূর্ধন্য নি হবে। এই নিটা যদি যুক্ত হয়, এই ক্ষীয়র পর মূর্ধন্য হয়, তার আগে রস্বীকার হয়। অনেকে মনে হয় বুঝে নেই বিষয়টা, আমি বুঝিয়ে দিচ্ছি চমৎকার ভাবে। তাহলে দেখেন এই যে বা চমৎকার ভাবে লিখছে জ্ঞানী, জ্ঞানী লিখছে যে জ্ঞান আছে যার। তাহলে জ্ঞানী মানে কি? যদি বলে যে জ্ঞানী মানে কি, যা জ্ঞান আছে যার, যার জ্ঞান আছে তাকে তো আমরা জ্ঞানী বলি, ঠিক না? এই যে চমৎকার ভাবে কবিতা লিখছে। আপনারা বুঝতে পারছেন কত চমৎকার ভাবে বাংলা ব্যাকরণ শেখা সম্ভব। তাহলে আকাঙ্ক্ষিনী শব্দের শুদ্ধ রূপ কি হবে? তাহলে আমরা এই জিনিসগুলা অনুসারের জায়গায় উম হবে, এটা বুঝতে পারছি, এই ক্ষয়ের জায়গায় এই হবে, কিন্তু এই দিহিকার যুক্ত হলে আগে রস্বীকার হয়। তাহলে মনে রাখবেন কোন শব্দের শেষে যদি দিহিকার যুক্ত হয় তার পূর্বে রস্বীকার হবে। তাহলে দেখেন কত চমৎকার একটা রোল। দেখি আমি পারেন কিনা। এখন দেখেন মায়াবী, মায়াবী যদি আসে, মায়াবী এর সাথে যদি নি যুক্ত করতে হয় তাহলে আপনার বলেন তো কি হবে? এখন লেখেন, আপনারা সবাই পাবেন। তাহলে 2 নাম্বারটা দেখেন, 2 নাম্বার কি? প্রণয়, এর সাথে যদি আপনি নি যুক্ত করেন তাহলে কি হবে? তারপর 3 নাম্বার দেখেন মনীষী, মনীষী, মুন্সী বানানের সাথে যদি নি প্রত্যয় যুক্ত করেন তাহলে কি হবে বলেন? এগুলো এখন পারবেন কিনা দেখেন। তাহলে দেখেন কোন শব্দের শেষে যদি নি যুক্ত করি তার পূর্বে দিহিকাটা রস্বীকার হবে। তাহলে মায়াবী, তাহলে কি হবে? মায়া নি যুক্ত করলে তার দিহিকাটা রস্বীকার হবে, তাহলে মায়া বিনী হবে। তাহলে আশা করি আকাঙ্ক্ষিনী বানানটা এটা শুদ্ধ হইলো কেন, একটা আমরা সহজে বুঝতে পারছেন। তাহলে এই যে দিহিকাটা কি হবে? রস্বীকার হয়ে যাবে, আর যুক্ত করার পর মূর্ধন্য হবে, এই জন্য মূর্ধন্য হবে। তাহলে আকাঙ্ক্ষিনী বানানটা সরেয়া কয়েকারে কা, উঁ, ক্ষীয় রস্বীকার, আর দন্তান্ন হবে না, মূর্ধন্য হয় দীর্ঘ হবে, কারণ আমরা জানি ক্ষীয় র, ঠিক আছে না, মূর্ধন্য স, এগুলোর পর মূর্ধন্য হয়। এই তো সবাই বুঝতে পারছেন। আসলে বাংলা বানান মুখস্থের বিষয় নয়, এটা আমি আবার বলতেছি, কখনোই মুখস্থের বিষয় নয়। আজকে মানে শব্দের উৎপত্তি এবং রহস্য এগুলোতে এত চমৎকার ভাবে আমরা আলোচনা করব, আপনারা অবাক হয়ে যাবেন যে এই যে বাংলা ব্যাকরণ এতদিন মুখস্থ করে করে বানান শিখছেন, আসলে কি এগুলো মুখস্থ করে খেয়াল থাকে না, এবং অর্থ জানেন না, পরে তখন মজা আমরা পাই না। তাহলে যাই হোক, আমরা শিখে ফেললাম এই বিষয়গুলো। এবার আসেন আমরা প্রশ্নতে যাই, আর কি কি আমরা দিয়েছি। তাহলে দেখেন, এইবার দেখেন এইখানে ব্যাখ্যা দেই, নিরহংকারী এর শুদ্ধ বানান কোনটি হবে। তাহলে এটা কিন্তু আপনি পাইছেন, এটারও অ্যান্সার পেয়ে গেছেন, মনীষিনী। কারণ দেখেন নি আছে, তাহলে নি তো আমরা জানি দিহিকার হবে, তাহলে আগেরটা রস্বীকার হবে, মনীষিনী। আচ্ছা, আমরা 3 নম্বর পরে যাচ্ছি, এখন নিরহংকারী, এটার ব্যাখ্যা দেই। এইটা আসলে কি হবে আসি আমরা ব্যাখ্যা দেই। তাহলে দেখেন আমরা জানি যে একটা বিশেষ্য পদকে আমরা বিশেষণ বানাইতে পারি কি যুক্ত করে? এটা দিহিকার পদ যুক্ত করে। তাহলে দেখেন আমরা দোষকে আমরা দোষী যখন বানাচ্ছি তখন এটা বিশেষণ হয়ে যাচ্ছে। তারপর কি? অহংকার, অহংকারের সাথে যখন আমরা দিহিকার যোগ করতেছি তখন এটা কি হয়ে যাচ্ছে? অহংকারী হয়ে যাচ্ছে। তার মানে এটা দিহিকার যুক্ত করলে এটা আমাদের বিশেষণ হয়ে যাচ্ছে। অর্থটা হচ্ছে দোষী মানে দোষ আছে যার, অহংকারী মানে অহংকার আছে যার। পাপ এর বিশেষণ কি হবে? পাপী, পাপী মানে কি? পাপ আছে যার। জ্ঞান, জ্ঞানের যদি আমরা দিহিকার করি তাহলে কি? জ্ঞানী, জ্ঞান আছে যার। অপরাধ, তার মানে কি? যখন আমরা অপরাধী বলবো তখন আমরা বলবো যে অপরাধ আছে যার। তাহলে একটা বিশেষ্য থেকে বিশেষণের টেকনিকটা শিখলাম। এবার আমরা বানান শিখবো। এবার এই যে আমরা উপসর্গ পড়ছি, নি একটা উপসর্গ, আমরা জানি উপসর্গের নির্দিষ্ট কোনো অর্থ নেই, কিন্তু এ যখন কোনো শব্দের সামনে বসে তখন সেটা অর্থ প্রদান করে। আবার বলতেছি, উপসর্গের নির্দিষ্ট কোনো অর্থ নেই, এই নি
উপসর্গটা যখন শব্দের সামনে বসবে তখন সে একটা নতুন অর্থ দেবে। যেমন দেখেন, তাহলে নি প্রথমে কি দিয়েছি আমরা নি, তাহলে নি উপসর্গটা কার সাথে বসাবো? দোষীর সাথে বসাবো, দোষের সাথে বসাবো না অবলিক দোষীর সাথে বসাবো? মনে রাখতে হবে উপসর্গ, এই উপসর্গটা সবসময় বিশেষ্য পদের সাথে হবে। এটা তো আমরা জানি বিশেষ্য পদ, আর এটা কি বিশেষণ পদ। কি পদ? বিশেষণ পদ। তাহলে নি উপসর্গটা কার সাথে বসবে? নি উপসর্গটা সবসময় বিশেষ্য পদের সাথে বসবে, বিশেষণ পদের সাথে বসবে না। তাহলে দেখেন আমরা কিন্তু চমৎকার ভাবে বলি এই লোকটি নির্দোষী, লোকটা নিরহংকারী, লোকটা কি নিরপরাধী, কিন্তু ভুল বলি এগুলো। কেন ভুল বলি? কারণ এই নি উপসর্গ বিশেষ্য শব্দের পূর্বে বসবে, বিশেষণ শব্দের পূর্বে নয়। তাহলে দেখেন আমরা এখন দেখি নিরপরাধী বলি, তার নিরপরাধী আমরা বলা যাবে? নিরপরাধী যাবে না, তাহলে নিরপরাধী বলা যাবে না, তাহলে বলতে হবে নিরপরা, তাহলে নিরপরাধ বলতে হবে না, নিরপরাধী বলবো আমরা, কিন্তু প্রচলিত বলে গেল নিরপরাধী। তাহলে আমরা জানি নি উপসর্গটা কার সামনে বসবে? আমরা বিশেষ্য পদের সামনে বসবে, বিশেষণ পদের সামনে বসবে না। এটা হচ্ছে বিশেষণ পদের পূর্বে বসে, আর এখানে হচ্ছে বিশেষণ। তাহলে আমরা জানি যে বিশেষ্য পূর্বে বসবে, তাহলে নিরপরাধী ভুল, তার নিরপরাধ রাইট। তার নিরহংকারী, তাহলে নিরহংকারী আমরা খুব চমৎকার ভাবে লিখি, ঠিক না? তাহলে নিরহংকার হবে না নিরহংকারী হবে? নিরহংকারী হবে। তাহলে কোনটা হবে? তাহলে এটা লিখছেন আপনারা, তাহলে এটা ভুল হবে, কারণ আমরা জানি যে নি উপসর্গটা বিশেষ্য পদে পূর্বে বসবে। তাহলে বিশেষ্য, তাহলে তাহলে হং, এইটা হবে। আর তাহলে এটা আমরা কি বলি? এটা আমরা ভুল বলি। তো অনেক কিছুই তো আমরা ভুল বলি, বাংলা ব্যাকরণ তো আমরা ওইভাবে কেউ করি না, এই কারণে মুখে যা আসে তাই বলি, আর মনে করি বাংলা ব্যাকরণ আমরা খুব পণ্ডিত, কারণ বাংলা ভাষা তো না, এটা পাবো বাংলা ব্যাকরণ আমাদের ক্লাস করতে হবে না। সত্যিকার অর্থে বাংলা ব্যাকরণে অনেক কিছু শেখার আছে। কারণ এই তো কবিতা লেখছে যে নিরহংকার, এটা রাইট হবে, এটা রাইট হবে। তাহলে এরকম করে আমরা আরো ব্যাখ্যা দিচ্ছি। এখন আমি আমাদের লাইভ ক্লাসে আসার একটা কারণ আমি এখন বলবো, এই ক্লাসটি যারা দেখতেছেন তাদের উদ্দেশ্যে আমি বলি, আর ক্লাসটা একটু শেয়ার দেন, শেয়ার দিলে আমরা আরেকটু ক্লাসটা এগিয়ে নিয়ে যাব। একটা কোর্স চালু করব, কোর্স না, এটা পুরো কোর্সটাই ফ্রি কোর্স। এটা ফ্রি কোর্স চালু করব। এই ফ্রি কোর্সে আমরা 3টা সাবজেক্ট 1 মাস ব্যাপী পড়াবো। ফ্রি কোর্সে আমরা 1 মাস ব্যাপী পড়াবো, অর্থাৎ ক্লাস হবে বাংলা ব্যাকরণ, 2 নাম্বার হবে ইংরেজি, 3 নাম্বার হবে জিকে। আমরা একটা কোর্স চালু করব, ফ্রি কোর্স। আর এই কোর্সটা আপনি করতে পারবেন কিভাবে? কোর্সটা করতে গেলে আপনি আমাদের হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে আপনারা নক করবেন। হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে নক করে আপনারা যারা করতে চান এই কোর্সটা 1 মাস ব্যাপী, এটা আমাদের ফেব্রুয়ারি মাস থেকে শুরু হবে, 1 মাস ব্যাপী। আর এর সাথে আমরা এটা আপনার এই ফ্রি কোর্স একটা 1 নাম্বার সুবিধা। 2 নাম্বার আরেকটা হচ্ছে যে এখানে আপনি একটা বই ফ্রি পাবেন, আমাদের যে সাধারণ জ্ঞান সার্চ বইটা, সার্চ বই যে আছে এই সার্চ বইটা আপনি ফ্রি পাবেন। যে বই বাংলাদেশ বিষয়বলী বই, বাংলাদেশ বিষয়বলী এই বইটি আপনি ফ্রি পাবেন, যেটা বইয়ের মূল্য হচ্ছে 350 টাকা। যারা পেজের সাথে যুক্ত আছেন তারা অবশ্যই জানেন সার্চ বইটা আমাদের প্রচুর পরিমাণ সেল হয়েছে। এই বইটার মূল্য 350 টাকা দিয়ে সবাই কিনছে, যারা যারা কিনছে পেজে যারা যুক্ত আছেন, যারা হয়তো বইটা কিনছে তারা জানে এই বইটা 350 টাকা দিয়ে তারা ক্রয় করছে। তার মানে এই 350 টাকার বই আপনি ফ্রি পাবেন। আর কোর্স ফি আপনি 1 মাস ব্যাপী, 1 মাস ব্যাপী এই কোর্সটা আপনি ফ্রি করতে পারবেন। এটার জন্য আমরা একটা রেজিস্ট্রেশন ফি নিয়েছি। তাহলে রেজিস্ট্রেশন ফি হচ্ছে রেজিস্ট্রেশন ফি না রসিকার নাম, তাহলে যেহেতু ইংরেজি শব্দ তাহলে দন্তাস হবে রেজিস্ট্রেশন। এই রেজিস্ট্রেশন ফি আমরা নিব হচ্ছে 100 টাকা। দেখেন 100 টাকা আপনার লাভ কি? 350 টাকার বই ফ্রি পাবেন, প্লাস হচ্ছে 1 মাস ব্যাপী ফ্রি ক্লাস করতে পারবেন। তবে এটা শর্ত হচ্ছে আমরা এটা 50 জনকে এই সুযোগটা দেব, অর্থাৎ 50 জন আমাদের পূরণ হয়ে গেলে তারপরে আরো মানে মোট 100 জনকে নিব, পরে 50 জনকে আমরা এদের হবে রেজিস্ট্রেশন ফি হবে 199 টাকা। তাহলে যারা শুনতেছেন তারা যদি চান যে হ্যাঁ আমি রেজিস্ট্রেশন করে নিব, তাহলে আপনি আজকে থেকেই আপনারা করতে পারবেন। তার মানে 100 টাকা রেজিস্ট্রেশন করলে আপনার লাভ, 350 টাকার বই ফ্রি পাচ্ছেন। আর বইটা কেমন এটা তো যারা পেজের সাথে যুক্ত আছেন তারা মোটামুটি জানেন যে এটা অসাধারণ বই, ছবি এবং ছন্দ দিয়ে সাজানো। এই 350 টাকা বই ফ্রি পাচ্ছেন। তবে আপনাকে 50 জনের মধ্যে থাকলে 100 টাকা রেজিস্ট্রেশন করলে আপনি 1 মাস ফ্রি ক্লাস করতে পাবেন, প্লাস হচ্ছে কি 350 টাকার মূল্যের সার্চ বাংলাদেশ বইটি ফ্রি পাচ্ছেন। আর 50 জন হয়ে গেলে তারপর আমরা এটা 199 টাকা করে নেব। যারা যারা করতে চান তাহলে আপনারা কি করবেন? আপনারা একটা নাম্বার দিচ্ছি, এই নাম্বারে যোগাযোগ করেন। এটা বিশাল একটা সুযোগ দিচ্ছি, 01755314107 অথবা 0175225
4853 এই দুইটা নাম্বারে যোগাযোগ করে আপনি কনফার্ম আপনার রেজিস্ট্রেশনটা করে ফেলেন। রেজিস্ট্রেশন করে ফেলেন, তাহলে আপনি বইটা 350 টাকার বই ফ্রি পাচ্ছেন এবং 1 মাস ব্যাপী বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞানের 3টে বিষয়ের উপর ক্লাস পাচ্ছেন। এটা গেল আপনার যারা চাকরি প্রত্যাশী আছে তাদের জন্য। চাকরি প্রত্যাশী আছেন তাদের উদ্দেশ্যে আমি বলছি, তারা হচ্ছে রেজিস্ট্রেশন করলে 1 মাস ব্যাপী ফ্রি ক্লাস হবে ফেব্রুয়ারি মাসে। আর এই রেজিস্ট্রেশনটা প্রথম 50 জন 100 টাকা করে করতে পারবে, আর পরবর্তীতে যারা আছেন তারা হচ্ছে আমরা 199 টাকা নেব। আর তার সাথে একটা বই পূর্ণাঙ্গভাবে আপনি ফ্রি পাচ্ছেন, তাহলে 350 টাকার বই আপনি ফ্রি পাচ্ছেন। আর বই সম্পর্কে যদি আপনি জানতে চান তাহলে আমাদের পেজে অনেকগুলো ক্লাস আছে, সেই ক্লাসগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন। আচ্ছা, তাহলে আমরা ক্লাসে ফিরে যাই আবার। তাহলে দেখুন, তাহলে এবার আমরা দেখেন এই যে এখন নিহংকারী হবে না, তাহলে এই যে আকারটাও হবে না, এটা এখন বলি দেখেন, তাহলে নির্দোষ হবে, নির্দোষী হবে না, অপরাধী হবে না, অপরাধী হবে না, অপরাধ হবে। তাহলে নিরহংকারী হবে না, নিরহংকার হবে। আর এগুলো সন্ধি বিচ্ছেদ কি জানেন? খুবই সহজ, রেপটা বা রটা অটে দিয়ে আপনি বিসর্গ করে দিবেন, সন্ধি বিচ্ছেদ হয়ে যাবে। তাহলে দেখেন, নির্দোষী হবে না, নির্দোষ হবে। তাহলে সন্ধি বিচ্ছেদ কি? রেপটা অটে দিয়ে বিসর্গ বসাবেন, আর কি দোষ, এই যে হয়ে গেল নির্দোষ। তারপর নিরপরাধী কি হবে? তাহলে নিরপরাধী সন্ধি বিচ্ছেদ কি হবে? নিরপরাধী আমি লিখতে ভুল করছি, বানানটা আমরা লিখি। তাহলে নিরপরাধী হবে না, নিরপরাধ হবে। সন্ধি বিচ্ছেদ কি? তাহলে রেপ বা র অঠে দিয়ে কি দিতে হবে? বিসর্গ, আর কি হবে? অপরাধ। তাহলে নিরহংকারী হবে না, শুদ্ধ বানান হবে কি? নিরহংকার। তাহলে সন্ধি বিচ্ছেদ কি? রটা অঠে দিয়ে কি করবেন? বিসর্গ, আর কি হচ্ছে? অহংকার। তাহলে সন্ধি বিচ্ছেদ তো শিখলেন, ঠিক না? উপসর্গ দিয়ে কোনো শব্দ গঠিত হলে শব্দটা দেহিকার হবে কি হবে না? প্রশ্ন হচ্ছে হবে না। কেন? কারণ উপসর্গটা বিশেষ্য পদের সামনে বসে, এটা শিখলেন। তারপর কি শিখলেন? যে রেপ বা র থাকলে কি হয়? বিসর্গ হয়। রেপ বা র অঠে দিয়ে আপনি বিসর্গ বসাবেন, সন্ধি বিচ্ছেদ আপনি শিখে ফেললেন। তো যাই হোক, আমরা জেনে ফেললাম যে বানানগুলো কি চমৎকারভাবে আমরা শিখলাম। এবার এই যে দেখেন, আমরা কি বলছি? এই যে দেখেন, কোনো শব্দের শেষে যদি নি প্রত্যয় যুক্ত হয় তাহলে কিন্তু তার আগের বানানটা কি দেহিকার হয়। এখন দেখেন, আমি মনীষিনী বানানের ব্যাখ্যা দিই। মনীষিনী আমি ব্যাখ্যা দিচ্ছি। মনীষী বানানটা একবারে জন্ম রহস্য সব বলে দিচ্ছি। দেখেন, তাহলে মণি আমাদের ছিল মনীষিনী বানানটা, এটা রাইট কোনটা হবে? তাহলে দেখেন, এই মনীষিনী শব্দের মূল শব্দ হচ্ছে মনীষা। কি মূল শব্দ? মনীষা। এই মনীষা হচ্ছে একটা বিশেষ্য পদ। এটাকে বিশেষণ বানাবো কিভাবে? মনীষী বানান। তাহলে দেখেন, মনীষী। তাহলে মনীষা শব্দের অর্থ প্রতিভা, আর মনীষী শব্দের অর্থ তাহলে প্রতিভা সম্পূর্ণ। আমরা জানি কোনো বিশেষ্য পদকে যদি আমরা দেহিকার করি তাহলে সেটা কি হয়ে যায়? সেটা বিশেষণ হয়ে যায়। তাহলে মনীষা হচ্ছে বিশেষ্য, আর মনীষী হচ্ছে বিশেষণ। বুঝতে পারছেন? হ্যাঁ, বই তো কুরিয়ার করব, কুরিয়ার করে পাঠানো হবে। তবে মনে রাখতে হবে, আমরা 50 জনকে কিন্তু এই সুযোগটা দেব। 50 জনের পরে কিন্তু 199 টাকা নেব, কিন্তু এটা আমাদের লস প্রজেক্ট। 350 টাকা দিয়ে আমরা একটা বই ফ্রি দিচ্ছি, আর কি প্লাস হচ্ছে আপনি 1 মাস ফ্রি ক্লাস করতে পারতেছেন। এটা লস প্রজেক্টটা আমাদের। তারপরে আমরা এটা প্রচারের সাথে আমাদের মাঝে মাঝে এরকম অফার দিতে হয় আমাদের পেজের সাথে, এই কারণে আপনারা দিচ্ছি। তাহলে এই জন্য আপনারা 350 টাকার বই পাবেন, 1 মাস ফ্রি ক্লাস করতে পারবেন। তাহলে মনীষা থেকে মনীষী, তাহলে এই বানানটা থেকে এই বানানটা কেন হইলো? তাহলে আপনি দেখেন, আপনারা এখন বলতে পারবেন যে মনীষাটা কি শব্দ? বিশেষ্য শব্দ। মনীষীটা কি শব্দ? বিশেষণ শব্দ। কিভাবে করলাম? মনীষা শব্দের সাথে যদি আমরা দীর্ঘিকার করি তাহলে বিশেষণ হয়ে যায়। এবার বলেন, যদি আমরা নি প্রত্যয় যুক্ত করি তাহলে আমাদের কি ছিল? আমাদের ছিল মায়াবী। কিন্তু নি প্রত্যয় যখন যুক্ত করছি তখন হয়ে গেছে কি? মায়াবিনী, অর্থাৎ দীহিকাটা অস্বীকার হয়ে যায়। তাহলে মনীষিনী বানানটা কি হবে? তাহলে মনীষিনী বানানটা হবে, মনীষী বানানটা সবাই পারবেন। মনীষিনী বানানটা তাহলে নি, আর এই মূর্ধন্যস্বর পর মূর্ধন্য হয়। এখানে আবার মনীষী বানানটা অনেকে আবার এইটা প্রথমেরটা দন্তান্ন হবে, তারপরে মূর্ধন্যস্ব হবে, তারপরে হবে এখানে দন্তান্ন দেওয়া যাবে না, কারণ মূর্ধন্যস্বর পরে মূর্ধন্য হয়। তারপরে এই বানানটা ভুল, এটা রাইট।
দেখছেন কত সূক্ষ্মভাবে বানানগুলো চিন্তা করতে হয়। কেন আপনি পরীক্ষা দেওয়ার পর দেখেন যে আমার ১০০টার মধ্যে ৯০টা এমসিকিউ অ্যাড হয়েছে, আর যখন খাতা দেয় তখন হয়ে যায় ৪০টা ৫০টা, কেউ অনেকে ফেল করে। কেন? কারণ এই যে বানানগুলো তো আপনি জানেন না, এভাবে আপনি লেখেন। আচ্ছা, তা আশা করি বুঝতে পারছেন। তাহলে দেখেন, তাহলে শরীর, তাহলে শরীর আসে, তাহলে শরীর, শরীর হচ্ছে একটা কি বিশেষ্য পদ। এর বিশেষণ পদ কি? এর বিশেষণ পদ হচ্ছে শরীরী। আমরা জানি একটা বিশেষ্য পদকে যদি দীর্ঘিকার যুক্ত করি তাহলে হয়ে যাবে বিশেষণ। তাহলে স রি রি, তাহলে শরীরী এটা কি হয়ে গেল? এটা হয়ে গেল বিশেষণ পদ। তাহলে আপনাকে যদি বলে যে শরীরের বিশেষণ পদ কি? শরীরী, কিভাবে মুখস্থ করছেন? না, আমরা একটা শুধু রুল জানি, দীর্ঘিকার যুক্ত করলে বিশেষণ হয়ে যায়, ঠিক না? এবার এর সাথে যদি নি প্রত্যয় যুক্ত করেন, নি প্রত্যয় যুক্ত করেন, তাহলে কি হবে? তাহলে হবে সো রি রি, এই যে নি, তাহলে নি রয়ের পর মূর্ধন্য হবে, আর দীর্ঘিকারটা কি হবে? রস্বইকার হয়ে যাবে। তাহলে আশা করি বুঝতে পারছেন। এক মাস ক্লাস রেগুলার বলতে কি প্রতিদিন না, প্রতিদিন না, আমরা 14টা থেকে 15টা ক্লাস নেব। এক মাসে 14 থেকে 15টা ক্লাস নেব, 3টা সাবজেক্টের উপর 14 থেকে মোট 14 থেকে 15টা ক্লাস নেব। এটা তো আপনার জন্য ফ্রি। এই 14-15টা ক্লাসে আপনি এত কিছু শিখবেন, আপনি অবাক হয়ে যাবেন। এই যে দেখেন, আজকে একটা ক্লাস নিলাম না, কতগুলো জিনিস আপনাকে শেখানো হলো। তাহলে আরো তো আমি এখানে যত আলোচনা করবো তত আপনি শিখবেন। আর ক্লাসগুলো হবে 1 ঘন্টা করে, 1 ঘন্টা করে ক্লাস হবে। আপনাকে সিলেবাস দেওয়া হবে, আপনি যখন রেজিস্ট্রেশন করবেন তখন বই আপনার কুরিয়ার করে পাঠানো হবে। আর আপনাকে সিলেবাস দেওয়া হবে যে 15টা ক্লাস নেওয়া হবে, প্রত্যেকটা সাবজেক্টের 5টা করে ক্লাস হবে, ইংরেজির 5টা, বাংলার 5টা এবং সাধারণ জ্ঞানের 5টা। 15টা ক্লাস আপনি ফ্রি পাবেন 1 মাসের মধ্যে, এবং আপনি 350 টাকার সাধারণ জ্ঞান বইটা ফ্রি পাবেন। এই কোর্সটা আপনি যে কেউ করতে পারবেন, এই কোর্সটা সবার জন্য। কারণ প্রত্যেকেই বাংলা লাগে, প্রত্যেকেই ইংরেজি লাগে, প্রত্যেকেই আপনার কি, প্রত্যেকেই আপনার জবের লাগে। এই যে আজকে আমি পড়াইলাম, এগুলো সবাইকে লাগবে। এই বানান শুদ্ধিকরণ যে অংশগুলো সব জায়গাতেই লাগে, ব্যাংকের পরীক্ষা লাগবে, চাকরি পরীক্ষা লাগবে, অ্যাডমিশন টেস্টে লাগবে, ইন্টারমিডিয়েটে লাগবে, এইরকম টপিক। যেমন সমাজ সবাইকে লাগে, শুদ্ধিকরণ সবাইকে লাগে, উচ্চারণ সবাইকে লাগে, এইরকম টপিকগুলো পড়ানো হবে। ইংরেজির যে যে অংশগুলো সবাইকে লাগবে, ওই টাইপের অংশগুলো পড়ানো হবে। এই জন্য ওই কোর্সটা সবার জন্য 15 দিনের কোর্স, 1 মাস ব্যাপী হবে। 1 মাসের মধ্যে 15টা ক্লাস নেব। সেটা 20 দিনের মধ্যেও নিতে পারি, অথবা টানা 15 দিনে নিতে পারি। অর্থাৎ আপনি 15টা ক্লাস পাবেন। 15টা ক্লাসের মাধ্যমে আপনার যে বেসিকগুলো আপনাকে শেখানো হবে, এটা আপনি এই ফ্রিতে যে পাবেন, এটা কি বলবো, আপনি তো বইয়ের টাকাও দিচ্ছেন না, বইয়ের টাকা তো 350 টাকা, তাহলে আপনি ক্লাসটা তো ফ্রি পাচ্ছেন। এই জন্য 350 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করলে আপনার এটা লাভ। আর 50 জন পার হলে এটা হবে। আর আমরা যত দ্রুত এটা ক্লাস শুরু করব। আর প্রত্যেকে ক্লাসটা শেয়ার দেন, যেহেতু আমরা এটা ফ্রি সেমিনার এবং সবাইকে জানার জন্য আমরা এটা আসছি লাইফে। যদি আপনারা এভাবে শেয়ার না দেন, না জানান, তাহলে আমরা কিন্তু উৎসাহ পাবো না যে না, একটা ফ্রি ক্লাস দিলাম। কারণ ফ্রি ক্লাসে দেখেন আপনি কত কিছু শিখে ফেললেন, শিখলেন না, এভাবে আপনি শিখতে পারবেন। সবাই পারবে এটা, এই কোর্সটা সবাই করতে পারবে। যে অংশগুলো সবাইকে লাগবে সেই অংশগুলো নিয়ে আমরা আলোচনা করব। আশা করি বুঝতে পারছেন। দেখেন আমি বলি, এই পরীক্ষায় আসে যে শরীরী বানান সঠিক করো, শরীর, তাহলে শরীর শব্দ এই বানানটা সঠিক করো। তাহলে আপনার কি দেখেন কত ভাবে আসতে পারে, এই বানানটা সঠিক আসতে পারে। তাহলে আপনি জানেন যে এটা কি, এই বানানটা হচ্ছে শরীর, শরীরের সাথে দীর্ঘার বানিয়ে শরীরী বানানো হয়েছে, ঠিক না? তাহলে এই বানানটা এটা রাইট, ঠিক না? আর আপনাকে ভুল দিবে কি, এইভাবে দিবে, শরীরী এইভাবে দিবে, যে কোনো ভাবে দিতে পারে। তারপর আপনাকে আবার আসতে পারে যে কি শরীরিনী, তাহলে শরীরিনী বানানটা কি? তাহলে এটাও শিখলেন আপনি যে এটা এই ক্ষেত্রে কি হবে, স রি, এই দীর্ঘিকারটা 9 দীর্ঘিকার থাকার কারণে আগেরটা হয়ে যাবে কি রসিকার, শরীরিনী হয়ে গেল। তাহলে এইভাবে আসবে। তারপরে দেখেন আহঙ্কা বানানটা তো বলে দিলাম কিভাবে আসবে। তাহলে এইভাবে আপনার চমৎকারভাবে এই বানানগুলো আসে, আর বানানগুলো এইভাবে শিখতে হবে। তাহলে যাই হোক, আপনাদের যদি কোনো জানার থাকে একটু আমাকে বলেন, আমি এখন অ্যান্সার দেব। না, আমরা আমাদের এই বইটা অনেকে মনে হয় জানে না, অনেকে নতুন মনে হয় আজকে আমাদের যুক্ত হচ্ছে। আমাদের বাংলাদেশ বিষয়াবলী এবং আন্তর্জাতিক বিষয়াবলী দুইটি আলাদা আলাদা বই। বাংলাদেশ বিষয়াবলী আমাদের সবচেয়ে চমৎকারভাবে আপনাকে সাজানো হয়েছে, এবং যে বিষয়গুলো এখানে আছে আপনি অবাক হয়ে যাবেন যে এত চমৎকারভাবে আপনি শিখবেন। কেমন আপনাকে একটু বলি, যেমন আপনি বারাক ওবামা, বারাক ওবামা থেকে আপনি কি শিখতেছেন দেখেন, বারাক ওবামা, বাতে হচ্ছে বান্দরবন, বান্দরবান, রাতে রাঙ্গামাটি, রাঙ্গামাটি, কতে কক্সবাজার, কক্সবাজার। তাহলে এই যে বারাক ওবামা থেকে আপনি 3টা জেলা বের করলেন। এই 3টা জেলা কার সাথে যুক্ত? এটা হচ্ছে আমাদের মিয়ানমারের সাথে সীমান্তবর্তী জেলা, মিয়ানমারের সাথে সীমান্তবর্তী জেলা।
তাহলে বারাকোমা থেকে আপনি বান্দরবান, রাঙ্গামাটি, কক্সবাজার 3টা জেলা বের করলেন। সেই 3টা জেলা পরীক্ষা আসে মিয়ানমারের সাথে সীমান্তবর্তী 3টি জেলার নাম কি? বারাক ওবামা। তারপর দেখেন আপনাকে কয়েকটা আমি দেখাই তাহলে হবে। যেমন আমার বীরশ্রেষ্ঠ কতজন? আমাদের বীরশ্রেষ্ঠ কতজন? বীরশ্রেষ্ঠ আমাদের বীরশ্রেষ্ঠ কতজন? বীরশ্রেষ্ঠ আমাদের 7 জন। কিভাবে মনে রাখবেন? দেখেন র, মহান, রুমে থাকে। জাস্ট কয়েকটা আমি দেখাই তাহলে বুঝবেন যে বইটা কেমন করে সাজানো। তাহলে রতে কি? রতে রূপ, রতে রূপ। কতে, কতে হচ্ছে কামাল, ঠিক আছে। মতে হচ্ছে মতিউর, মতিউর। হাতে হচ্ছে হামিদুর, হামিদুর। তারপর নতে, নতে হচ্ছে নূর মোহাম্মদ শেখ, নূর মোহাম্মদ শেখ, নূর মোহাম্মদ শেখ। তাহলে র, মহান, রুমে, রুমেতে রুহুল আমিন, রুতে হচ্ছে রুহুল, রুহুল আমিন। তারপর মতে মহিউদ্দিন জাহাঙ্গীর, মহিউদ্দিন জাহাঙ্গীর। তাহলে দেখেন আপনি 7 জন বিশিষ্টের নাম বের করলেন শুধু একটা লাইন থেকে। কি? রক, মহান, রুমে থাকে। রতে রূপ, কতে কামাল, রতে রূপ, কতে কামাল, মতে মতিউর, হাতে হামিদুর, নতে নূর মোহাম্মদ শেখ, রুতে রুহুল আমিন, মতে মহিউদ্দিন জাহাঙ্গীর। এবার আপনি সেক্টরগুলো এই যে দেখেন 1 নম্বরে যে আছে সে 1 নং সেক্টরে যুদ্ধ করছে, 2 নম্বর সে 2 নং সেক্টরে যুদ্ধ করছে, 3 নম্বরে কোনো সেক্টরে যুদ্ধ করে নাই, 4 নম্বর 4 নং সেক্টরে যুদ্ধ করছে। পরীক্ষা আসে না রোগ কত নম্বর সেক্টরে যুদ্ধ করছে? এই 1 নং সেক্টরে। আপনারা ছন্দটা এমন করে বানানো হয়েছে, এমন করে কৌশলটা বানানো হয়েছে যেন আপনি সেক্টরগুলো বলতে পারেন। তাহলে রূপ কয় নম্বর সেক্টরে যুদ্ধ করছে? 1 নম্বরে। কামাল কয় নম্বর সেক্টরে করছে? 2 নম্বরে। মতিউর কোনো সেক্টরে যুদ্ধ করেনি, এই জন্য কোর্স। 4 নম্বরে কি? হামিদুর 4 নম্বর সেক্টরে যুদ্ধ করছে। এই কোর্স মানে কি গুণন না? 4 আর 2 গুণ করেন কত হয়? 8। 8 নং সেক্টরে যুদ্ধ করছে। তারপর 7 নম্বরে 7 নং সেক্টরে যুদ্ধ করছে। তাহলে দেখেন 1 2 3 4 5 6 7 8। তাহলে 1 2 3 4 5 6 7, 7 7, 1 1 2 2, 3 নাই, কোর্স ছিল। মতিউর বিমান বাহিনীতে ওই করাচিতে চাকরি করতো, ওইখান থেকে আসার সময় তাকে গুলি করে মারা হয়েছে, এই জন্য সে কোনো বাংলাদেশে ওই সময় সে ছিল না, এই কারণে সে কোনো সেক্টরে যুদ্ধ করে নেয়। 4 নাম্বার, তার 4 2 8। আর রুহুল আমিন 2টা সেক্টরে যুদ্ধ করছে, শুধু এটা মনে রাখবেন 2 এবং 10। এটা শুধু মুখস্থ, আর বাকিটা দেখেন কৌশল। 1 1 2 2, 3 কোর্স, 4 4। তাহলে 1 2 3 4 আর 4 2 8 আর 7 7। আর রুহুল আমিন 2টা সেক্টরে যুদ্ধ করছে। এইভাবে চমৎকারভাবে আপনাকে বইটা পাওয়ার পর আপনাকে এই জিনিসগুলো আবার দেখে দেওয়া হবে যে আপনি এই বইটা এইভাবে পড়বেন। 5টা ক্লাস নেওয়া হবে আপনার এই যে বাংলাদেশ বিষয়গুলির উপর। 5টা ক্লাসে আপনি এত কিছু শিখবেন। 5 ঘন্টা যদি আপনি 5 ঘন্টা যদি আপনি লেকচারটা করে নেন তাহলে বইটা আপনার পড়তে সুবিধা হবে। আশা করি বুঝতে পারছেন যে বইটা কেমন। আরও যদি কয়েকটা চান যে আমি কয়েকটা দেখে দিই তাহলে অবাক হয়ে যাবেন যে বাংলাদেশে এমন একটা বই যে বইটা ছবি এবং ছন্দ দিয়ে সাজানো। আর আপনি দেখেন না আমাদের পেজে অনেকগুলো ক্লাস আছে এই বাংলাদেশ বিষয়গুলোর উপর। আপনি ক্লাসগুলো একটু দেখেন, দেখলে বুঝতে পারবেন যে বইটা আমাদের সত্যিকার অর্থে অন্যরকম। বইটার পেজ দেওয়া আছে, বইটার কভার পেজ দেওয়া আছে, সবকিছু দেওয়া আছে। অথবা আপনি ওয়েবসাইটে গিয়েও আমাদের বইটা দেখতে পারেন। তারপর একাডেমি গিয়ে আপনি ওয়েবসাইটেও দেখতে পারেন অথবা পেজে গিয়েও আপনি দেখতে পারেন। চমৎকারভাবে আমরা বইটা সাজিয়েছি। এইভাবে আমরা সাধারণ জ্ঞানের বিষয়গুলো সাজাইছি। এভাবে আপনি চমৎকারভাবে সাধারণ জ্ঞানের এই বিষয়গুলো শিখতে পাবেন। অসাধারণ বই, জান্নাত লিখছে অসাধারণ বই আমার কাছে আছে, জান্নাতের কাছে এই বইটার আছে। যার কাছে আছে একটু রিভিউ দিয়ে দেন। হ্যাঁ, যারা এই বইটা পড়তেছেন, আমাদের বইটা যাদের কাছে আছে, আমাদের কিন্তু শুধু সাধারণ জ্ঞান বই না, আমাদের অনেকগুলো বই আছে বাংলা ব্যাকরণের জন্য। বাংলা ব্যাকরণের জন্য যে বইটি রয়েছে সেটা হচ্ছে মাতৃভাষা, যে বইটার মূল্য হচ্ছে 500 টাকা। 500 টাকা বাংলা ব্যাকরণ বইটি পাবেন, অসাধারণ বই। তারপর হচ্ছে ইংলিশ কোড, এটা হচ্ছে আমাদের ইংরেজি বই। তারপর হচ্ছে আমাদের সাহিত্যের উপর বই আছে, এটার নাম হচ্ছে মাতৃভাষা। তারপর হচ্ছে আমাদের সার্চ 2টা বই আছে, সাধারণ জ্ঞান সার্চ, সাধারণ জ্ঞান বই আছে সার্চ। এগুলো আপনি পেজে গেলেই দেখতে পাবেন। সার্চ বাংলাদেশ বিষয় বলে একটা আছে, সার্চ ইন্টারন্যাশনাল একটা আছে। এগুলো পেজে দেওয়া আছে, প্রচুর পরিমাণ পড়ানো হয়েছে বইটার উপর, সূচিপত্র থেকে সবকিছু আমাদের দেওয়া আছে। যাই হোক, আজকে আমরা ক্লাসটা শেষ করতে চাচ্ছি এখানে। আপনাদের কোনো জানার থাকলে একটু বলেন, নাম্বারটা কমেন্ট বক্সে দিতে আচ্ছা দেওয়া যাবে, সমস্যা নেই, কমেন্ট বক্সে আমরা দিয়ে দিব। নাম্বারটা আমার বলে দিচ্ছি, এই নাম্বারে যোগাযোগ করে আপনারা রেজিস্ট্রেশন করেন 01755314107 অথবা 0175225254853। এই 2টা নাম্বারে যোগাযোগ করে আপনারা রেজিস্ট্রেশন করে নেন। আশা করি আপনারা কোর্সটা চালু হলে আপনারা বই পেয়ে যাবেন। সেট বইয়ের দাম কত এটা আপনি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন, আপনাকে বইয়ের দাম বলে দিবে। আমাদের ফিজে গিয়ে হোয়াটসঅ্যাপে বলে না, আপনাকে সমস্ত কিছু বলে দিবে। যাদের কাছে বইটা আছে, এটা এখন আপনারা বলেন তো যারা বই কিনছেন তারা কত টাকা দিয়ে বই কিনছেন? 350 টাকা দিয়ে বই কিনছেন। ওদের একটু জানান যে 350 টাকার বইটা ওরা 100 টাকায় পাচ্ছে। কারণ এসএসসি বইটা নিতে চাইছে। হ্যাঁ, নিতে পারেন। কালকে রংপুরে যারা আছেন তারা তো এখানে সরাসরি এসে বই নিয়ে যেতে পারবেন। হ্যাঁ, আজকে এই পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ।